আমি আজ আপনাদের জন্য এমন একটি গল্প শোনাব যা শুনে আপনারা নিশ্চিতভাবে হতবাক হয়ে যাবেন। এই গল্পটি একজন বন্দীর শেষ দিনগুলোর সাথে সম্পর্কিত। তিনি একটি অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি আমার শেষ রাতটি একজন কুমারী মেয়ের সাথে কাটাতে চাই। একজন আরব দেশের পুলিশ অফিসার এই প্রস্তাব গ্রহণ করেছিলেন। তিনি কুমারী ছিলেন এবং এই যুবকের ইচ্ছা পূরণ করতে রাজি হয়েছিলেন। তিনি সেই অপরাধীর সাথে একটি রাত কাটিয়েছিলেন, কিন্তু সেই রাতে কি ঘটেছিল যে পুরো জেলখানা হতবাক হয়ে গিয়েছিল? সেই বন্দী এবং পুলিশ অফিসারের মধ্যে কি সম্পর্ক তৈরি হয়েছিল? সেই বন্দির পরিণতি কি হয়েছিল? সেই রাতের পর পুলিশ অফিসার কি করেছিলেন? এই রহস্যে ভরা গল্পের শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, কারণ শেষে আপনারা সবাই হতবাক হবেন। তবে গল্পটি চালিয়ে যাওয়ার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের সমর্থন করুন এবং কমেন্টে আমিন শব্দটি লিখুন। আমি এই গল্পটি সেই পুলিশ অফিসারের দৃষ্টিকোণ থেকে বলবো। আমি সালমা, ৩৫ বছর বয়সী, রিয়াদের নিরাপত্তা কেন্দ্রে একজন পুলিশ অফিসার। আমি এমন একজন মহিলা ছিলাম যার নাম ফার্জপাড়ায় সম্মানের সাথে এবং কখনো কখনো বিস্ময়ের সাথে উচ্চারিত হতো। আমার মা শাকিনা, যার সাদা চুল ছিল, সব সময় বলতেন, সালমা, তুমি রিয়াদের আকাশের একটি তারার মতো। সেদিন নিরাপত্তা কেন্দ্রে আমার কাছে একটি মামলার ফাইল এসেছিল যা আমার হৃদয়কে দ্রুত স্পন্দিত করেছিল। ফয়সাল নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছিল একজন বিবাহিত মহিলার সাথে সম্পর্কের অভিযোগে। ফাইলের বিবরণ ছিল অস্পষ্ট এবং অপরিষ্কার, কিন্তু ১ ঘন্টা আগে তিনি আমাকে যে অনুরোধ জানিয়েছিলেন তা আমার মনে আগুনের শিখার মতো জ্বলছিল। তার প্রতিবেশীরা বলেছিল তিনি একজন শান্ত এবং ধার্মিক ব্যক্তি, একজন কাপড়ের ব্যবসায়ী। সেদিন সকালে যখন আমি আমার পুলিশ ইউনিফর্ম পরে কেন্দ্রে প্রবেশ করি, আমার হৃদয় উদ্বেগনা এবং উদ্বেগে ধকধক করছিল। আমার ইউনিফর্মটি আমার শরীরের সাথে পুরোপুরি মানানসই ছিল এবং আমার আকর্ষণীয় সবুজ চোখ দুটি করিডোরের আয়নায় ঝকঝক করছিল। আমার সহকর্মী আমাকে বলল, সালমা, ফয়সালের ফাইলটি তোমার ডেস্কে আছে। এতে কিছু অদ্ভুত কিছু আছে বলে মনে হচ্ছে। আমি মাথা নেড়ে আমার ডেস্কের দিকে এগিয়ে গেলাম। আমার ডেস্ক, যেটি সাদা দেয়াল আর কাঠের টেবিলে ভরা, মামলার কাগজপত্রে পরিপূর্ণ আমার আশ্রয়স্থল ছিল। এটি সেই জায়গা যেখানে আমি আমার মন ব্যবহার করে সত্যের সন্ধান করি। ফাইলটি খুললাম। ফয়সাল ২৯ বছর বয়সী, তার পরিবারের সম্মানের উপর আঘাত করার অভিযোগে গ্রেফতার, কিন্তু বিবরণ ছিল অপর্যাপ্ত। কোনো সাক্ষী বা স্পষ্ট প্রমাণ ছিল না, শুধু প্রতিবেশীদের গুঞ্জন আর অভিযোগ, যা মনে হচ্ছিল যেন গভীর ক্রোধ বা দুঃখ থেকে উচ্চারিত। আমি তার সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। আমি আটক কক্ষের দিকে এগিয়ে গেলাম, যেখানে ঠান্ডা কংক্রিটের দেয়াল আর আমার পায়ের শব্দ করিডোরে প্রতিধ্বনিত হচ্ছিল। আমার হৃদয় ধকধক করছিল, ভয়ের জন্য নয়, বরং এক অজানা কৌতূহল আর উদ্বেগের জন্য। যখন আমি তার কক্ষের দরজা খুললাম, দেখলাম ফয়সাল মেঝেতে বসে আছে। সে একটি ধূসর, কিছুটা ময়লা জোব্বা পরেছিল। তার গমের রঙের ত্বক আর কালো চুল তার কপালে এলোমেলোভাবে ছড়িয়েছিল। তার দৃষ্টি, আমি জানি না তা ভালোবাসার ছিল নাকি পুরুষালী প্রবৃত্তি পূরণের জন্য, তা ছিল উষ্ণ। এমন দৃষ্টিতে আমার দিকে কেউ আগে কখনো তাকায়নি। তার চড়া কাঁধ তার পোশাকের নিচে একটি আভিজাত্য দিচ্ছিল যা আমি উপেক্ষা করতে পারিনি। দৃঢ় কিন্তু শান্ত কণ্ঠে আমি বললাম, ফয়সাল, আমি সালমা, আমি জানতে চাই কি ঘটেছে। ফয়সাল মাথা তুলল। তার দৃষ্টি আমার সবুজ চোখের সাথে মিলিত হলো। সে একটি ম্লান হাসি দিয়ে বলল, যার চোখে অন্তহীন গভীরতা ছিল, সালমা, আমার বলার কিছু নেই, শুধু একটি ইচ্ছা। আমার হৃদয় দ্রুত স্পন্দিত হলো। তার কণ্ঠ শান্ত কিন্তু ভারী ছিল। আমি জিজ্ঞাসা করলাম, তোমার ইচ্ছা কি? সে আমার দিকে তাকিয়ে বলল, আমার জীবন শেষ হওয়ার আগে আমি একজন কুমারী মহিলার সাথে, তোমার সাথে একটি রাত কাটাতে চাই, স্বামী স্ত্রীর মতো, সকাল পর্যন্ত। শুধু তুমি আমার হৃদয়কে শান্ত করতে পারো। তার কথাগুলো আমার মনে বজ্রপাতের মতো আঘাত করল। আমার মুখ, যা সবসময় একটি শান্ত আকর্ষণ বহন করে, লজ্জায় ও ক্রোধে লাল হয়ে গেল। আমার বাদামি চুল, যা হিজাবের নিচে লুকানো ছিল, সেই মুহূর্তে ভারী মনে হলো। এ কি ধরনের অনুরোধ? আমি সালমা, আইনের একজন অফিসার, একজন মহিলা যে তার ঈমান ও সম্মানকে ঢালের মতো আগলে রেখেছে। কিভাবে আমি এমন লজ্জাজনক অনুরোধ শুনতে পারি? ক্রোধে কাপা কণ্ঠে বললাম, ফয়সাল, তুমি কি ধরনের কথা বলছো? আইন ও শরীয়তে এর কোনো স্থান নেই। সে মাথা নিচু করল,
কিন্তু তার চোখ যেন রিয়াদের রাতের দুটি তারা আমার ওপর স্থির ছিল। সে বলল, সালমা, এটা পাপ নয়, এটা আমার হৃদয়ের একটি নির্মল ইচ্ছা। শুধু প্রতিশ্রুতি দাও তুমি এটা নিয়ে ভাববে। আমি কক্ষ থেকে বেরিয়ে এলাম, কিন্তু আমার পা কাঁপছিল। আমার হৃদয়, যা আমার বুকে ড্রামের মতো বাজছিল, লজ্জা ও বিস্ময়ে ভরে গিয়েছিল। কেন আমি? এটা কি ধরনের অদ্ভুত ও লজ্জাজনক অনুরোধ? আমি আমার ডেস্কে ফিরে ফাইলটি আবার পড়লাম। অভিযোগটি এসেছিল হাজের নামে একজন মধ্যবয়সী মহিলার কাছ থেকে, যিনি উত্তরাঞ্চলের একটি পাড়ায় থাকেন। তিনি দাবি করেছিলেন ফয়সাল তার ও তার পরিবারের সম্মানের ওপর আঘাত করেছে। কিন্তু বিবরণ কি ছিল? শুধু কান্না, যা মনে হচ্ছিল গভীর ক্রোধ বা দুঃখ থেকে উৎসারিত। সন্ধ্যায় আমি পুলিশের গাড়ি নিয়ে হাজেরের বাড়িতে গেলাম। তার বাড়িটি ছিল একটি সাধারণ ভবন, কাঠের দরজা ও ছোট উঠানসহ একটি গলির শেষে। দরজায় কড়া নাড়তেই একজন মহিলা কালো আবায়া পরে আমাকে স্বাগত জানালেন। তার চোখ ছিল দুঃখে ভরা। তিনি ছিলেন হাজের, গায়ের রং তামাটে, মুখে বছরের পর বছর দুঃখের চিহ্ন। কাপা কণ্ঠে তিনি বললেন, সালমা, ফয়সাল আমাদের সম্মান নষ্ট করেছে। সে এমন কিছু করেছে যা একজন ধার্মিক পুরুষ করবে না। তার কান্না ভরা চোখ মাটির দিকে স্থির ছিল। আমি জিজ্ঞেস করলাম, হাজের, কি ঘটেছে? কিন্তু তিনি কেঁদে উঠে বললেন, আমি বলতে পারবো না, আমি শুধু চাই তাকে ন্যায় বিচারের মুখোমুখি করা হোক। তারপর আমি ফয়সালের বাড়িতে গেলাম। দরজা খুললেন তার মা, একজন বয়স্ক মহিলা, যার সাদা চুল ও মুখে দুঃখের রেখা ছিল। তিনি কান্না ভরা চোখে আমার দিকে তাকিয়ে বললেন, সালমা, আমার ছেলে নির্দোষ, ফয়সালের হৃদয় পবিত্র। আমি জিজ্ঞাসা করলাম, হাজির কেন অভিযোগ করল? তিনি মাথা নিচু করে বললেন, কিছু ইচ্ছা হৃদয়কে পুড়িয়ে দেয়। পরের দিন সকালে নিরাপত্তা কেন্দ্রে ফিরে আমার সহকর্মী বলল, সালমা, ফয়সাল বলছে সে শুধু তোমার সাথে কথা বলবে। সে বলছে তার ইচ্ছা শুধু তোমার জন্য। আমার হৃদয়ে দ্রুত স্পন্দিত হলো। আমি তার কক্ষে গেলাম। দরজা খুলতেই দেখলাম সে দেয়ালে হেলান দিয়ে বসে আছে। তার পোশাক আরও ময়লা হয়ে গেছে। সে বলল, সালমা, তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে শুনবে এবং আমার ইচ্ছা পূরণ করবে। আমার ইচ্ছা একটি রাত সবকিছু শেষ হওয়ার আগে তোমার পাশে কাটাতে চাই। তার দৃষ্টি, যা ভালোবাসার নাকি প্রয়োজনের তা আমি বুঝতে পারিনি, আমার হৃদয়কে নাড়া দিল। আমি বললাম, ফয়সাল, এখন সময় সত্য বলার। সে একটি ম্লান হাসি দিয়ে বলল, শীঘ্রই সালমা, শুধু প্রস্তুত থাকো। আমি কক্ষ থেকে বেরিয়ে এলাম, কিন্তু বিস্ময় ও লজ্জার একটি ঢেউ আমাকে গ্রাস করল। এ কি ধরনের ইচ্ছা? পরের দিন করুণা ও গভীর কৌতূহলের উদ্রেকে আমি রিয়াদের নিরাপত্তা কেন্দ্রে ফিরলাম। আমার ইউনিফর্ম আমাকে আভিজাত্যের অনুভূতি ফিরিয়ে দিল। আমার সহকর্মী, যে সবসময় সত্যের সন্ধানে থাকে, আমার ডেস্কে আমার জন্য অপেক্ষা করছিল। সে বলল, সালমা, মনে হচ্ছে এই মামলাটি তোমার আত্মাকে গ্রাস করছে। আমি একটি ম্লান হাসি দিয়ে বললাম, এই মামলায় কিছু আছে যা আমাকে নিজে সমাধান করতে হবে। সে তার স্বভাবসুলভ কৌতূহল নিয়ে বলল, তোমার যদি কিছু লাগে আমাকে বলো, আমি তোমার সাথে আছি। কিন্তু আমি ফয়সালের গোপন কথা কারোর সাথে শেয়ার করতে পারিনি। আমি বললাম, ধন্যবাদ, শীঘ্রই সব কিছু পরিষ্কার হবে। আমি ফয়সালের একজন ঘনিষ্ঠ বন্ধু সালেহের সাথে দেখা করতে উত্তরাঞ্চলের পাড়ায় গেলাম। সালেহের একটি সাধারণ পণ্যে ভরা দোকান ছিল। সে আমাকে সম্মানের সাথে স্বাগত জানালো। আমি বললাম, সালেহ, আমি সালমা, পুলিশ অফিসার। আমি ফয়সাল সম্পর্কে তথ্য চাই। সালেহ গভীরভাবে শ্বাস নিয়ে বলল, ফয়সাল ও হাজেরের বছরখানেক আগে বিয়ে হওয়ার কথা ছিল। সবকিছু প্রস্তুত ছিল, এমনকি আংটিও কেনা হয়েছিল। কিন্তু হাজের হঠাৎ কোনো ব্যাখ্যা ছাড়াই পিছিয়ে যায়। ফয়সালের কারণ সম্পর্কে কিছু বলেনি, কিন্তু সেই দিন থেকে তার মধ্যে যেন একটি অংশ হারিয়ে গেছে। হাজের ইয়াসির নামে একজনের সাথে বিয়ে করে, যে পাড়ায় তার হিংসার জন্য পরিচিত। সে মনে করত ফয়সাল এখনও হাজেরের পিছনে লেগে আছে, তাই সেই মিথ্যা অভিযোগ তৈরি করেছে। আমার চোখ সংকীর্ণ হলো। হিংসা, এটাই ছিল সত্য, যেন একটি চাবি আমার মনের তালা খুলে দিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে কেউ এতটা নীচ হতে পারে। সত্য ধীরে ধীরে উন্মোচিত হচ্ছিল, যেন ধাঁধার টুকরোগুলো একত্রিত হচ্ছে। ফয়সাল ও হাজেরের ভালোবাসা অসম্পূর্ণ ছিল, ইয়াসিরের হিংসা থেকে উৎসারিত একটি অভিযোগ। কিন্তু এখনও কিছু গাঁট অমীমাংসিত ছিল। আমি বললাম, সালেহ, তুমি যা জানো সব বলো। ফয়সাল কঠিন পরিস্থিতিতে আছে। তার চোখে জল জমল। সে বলল, ফয়সাল শুধু তোমার কথা বলে। সে বলে তুমিই একমাত্র যিনি তার হৃদয়কে বাঁচাতে পারো। আমার হৃদয় সংকুচিত হলো। ফয়সালের ইচ্ছা, যা আমার হৃদয়ে জ্বলন্ত বাতাসের মতো উঠছিল, আবার জীবন্ত হয়ে উঠল।
আমি নিরাপত্তা কেন্দ্রে ফিরলাম, কিন্তু আমার মন ছিল অস্থির। আমাকে ফয়সালের মুখোমুখি হতে হবে। আমি তার কক্ষে গেলাম, যেখানে ম্লান আলো ও ভারী নীরবতা সময়কে ধীর করে দিয়েছিল। দরজা খুলতেই দেখলাম সে একটি চেয়ারে বসে আছে, সাধারণ ময়লা পোশাক পরে। আমি কাঁপা কণ্ঠে, করুণা বা আকাঙ্ক্ষায় বললাম, ফয়সাল, আমি হাজের ও তোমার বাগদান সম্পর্কে সব জানি। কেন তুমি আমাকে সত্য বলনি? সে একটি উষ্ণ হাসি দিয়ে বলল, যা আমার হৃদয় গলিয়ে দিল, সালমা, অতীত একটি ক্ষতের মতো, যা সেরে গেছে, কিন্তু তুমি তা আবার খুলে দিয়েছ। আমার ইচ্ছা তাই, যা আমি তোমাকে বলেছি। তার দৃষ্টি উষ্ণ ও সত্য ছিল, যেন আমাকে তার দিকে টানছে। এক মুহূর্তের জন্য আইন ও শরীয়ত তার এই উষ্ণতার সামনে ম্লান মনে হলো। আমার মনে তার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করলাম। আমি ভাবলাম, শরীয়তের কাঠামোর মধ্যে তার হৃদয় শান্ত করার উপায় খুঁজব। আমি বললাম, ফয়সাল, আমি সত্য বের করব, কিন্তু তোমাকে সব কিছু বলতে হবে। সে এক মুহূর্ত চুপ থেকে বলল, সালমা, তোমার চোখই আমি বছরের পর বছর খুঁজেছি। তোমার দৃষ্টি আমাকে চেনে। আমার হৃদয় গলে গেল। আমি বললাম, ফয়সাল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তোমাকে সাহায্য করব। সে মাথা নেড়ে বলল, ধন্যবাদ সালমা, আমি জানতাম তুমি আলাদা। আমি কক্ষ থেকে বেরিয়ে এলাম, কিন্তু তার উষ্ণ দৃষ্টি ও সত্য কথা আমাকে তার দিকে টানছিল। আমি তদন্ত আরও গভীর করার সিদ্ধান্ত নিলাম। আমি তার জন্য মুক্তির পথ খুঁজছিলাম, আর আমার হৃদয়ের গভীরে শরীয়তের অনুমোদিত কাঠামোর মধ্যে তার ইচ্ছা পূরণের সুযোগ খুঁজছিলাম। আমি আবার হাজেরের বাড়িতে গেলাম। দরজায় আলতো করে কড়া নাড়লাম। হাজের বেরিয়ে এলো, তার কান্না ভরা চোখ সব কিছু বলে দিচ্ছিল। আমি বললাম, হাজের, এখন সত্য বলার সময়। ফয়সাল নির্দোষ, তাই না? সে মাটির দিকে তাকিয়ে বলল, দুঃখিত সালমা, ইয়াসির আমাকে বাধ্য করেছিল, ফয়সাল কিছুই করেনি। আমার হৃদয় দ্রুত স্পন্দিত হলো। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কেন তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলে? সে বলল, ইয়াসির আমাকে হুমকি দিয়েছিল। সে বলেছিল, আমি যদি না করি সে আমার জীবন ধ্বংস করে দেবে। আমি হাজিরের কথা অডিও রেকর্ডারে রেকর্ড করলাম। এই স্বীকারোক্তি ছিল সত্যের তালা খোলার চাবি। কিন্তু আসল সত্য কী ছিল? পরের দিন আমি আদালতে হাজির হলাম এবং বিচারকের সামনে হাজিরের স্বীকারোক্তি পেশ করলাম। বিচারক মনোযোগ দিয়ে শুনলেন এবং বললেন, সালমা, এই সাক্ষ্য অভিযোগের ওপর সন্দেহ তৈরি করে। কিন্তু ইয়াসির, যিনি আদালতে উপস্থিত ছিলেন, চিৎকার করে বললেন, মাননীয় বিচারক, এটা মিথ্যা, ফয়সাল দোষী। কিন্তু হাজের, যিনি সাহস সংগ্রহ করেছিলেন, দাঁড়িয়ে বললেন, মাননীয় বিচারক, আমাকে মাফ করুন, ফয়সাল নির্দোষ। আমি ইয়াসিরের চাপে তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলাম। আদালত কক্ষে নীরবতা ছড়িয়ে পড়ল। বিচারক ফয়সালকে অস্থায়ীভাবে মুক্তি দেওয়ার নির্দেশ দিলেন, তবে মামলা শেষ না হওয়া পর্যন্ত তিনি পুলিশের তত্ত্বাবধানে থাকবেন। কয়েক দিনের মধ্যে ইয়াসিরকে, হাজেরের স্বামীকে, গ্রেফতার করা হলো এবং আরও তদন্তের জন্য তাকে একটি একক কক্ষে রাখা হলো। কিন্তু আসল সত্য কী ছিল? ইয়াসির কি সত্যি এটা করেছিল, নাকি হাজের ফয়সালের প্রতি ভালোবাসার কারণে এটা বলেছিল? আদালতের পর আমি ফয়সালের কক্ষে গেলাম। সে বলল, সালমা, তুমি একটি অলৌকিক ঘটনা ঘটিয়েছ। আমি জানতাম তুমি আলাদা। আমার হৃদয় আরও জোরে ধকধক করল। আমি বললাম, ফয়সাল, এখন তুমি মুক্ত। আমি তোমার ইচ্ছা পূরণের উপায় খুঁজে বের করব। সে এক মুহূর্ত চুপ থেকে বলল, সালমা, তোমার হৃদয় পবিত্র। আমি শুধু চাই তুমি আমার পাশে থাকো। আমি কক্ষ থেকে বেরিয়ে এলাম, তার অনুরোধ পূরণের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু আমি একটি অজানা বার্তা পেলাম, সালমা, ফয়সালকে একা ছেড়ে দাও, বিপদ এখনও রয়ে গেছে। তার ইচ্ছা পূরণের জন্য আমার একটি নির্জন জায়গা দরকার ছিল। আমি আমার একজন বিশ্বস্ত পরিচিতের কাছে গেলাম, যার শহরের উপকণ্ঠে একটি ছোট শান্ত বাড়ি ছিল। আমি সতর্কতার সাথে বললাম, আমার একদিনের জন্য একটি বাড়ি ভাড়া করতে হবে, শরীয়ত ও আইনের মধ্যে একটি কাজের জন্য। তিনি তার চোখের সততার সাথে বললেন, সালমা, আমার বাড়ি তোমার জন্য, যা লাগবে বলো। বাড়িটি ছিল সাধারণ, ছোট উঠান ও সাদা পর্দায় সজ্জিত একটি ঘর। সন্ধ্যায় ফয়সালকে নিরাপত্তা কেন্দ্রে নিয়ে আসা হলো। যখন মিলন কক্ষের দরজা খোলা হলো, ফয়সাল সাধারণ পোশাকে প্রবেশ করল। তার আকর্ষণীয় দৃষ্টি, যা আমাকে সবসময় মুগ্ধ করত, উপস্থিত ছিল। আমি বললাম, আজ তোমার দিন। আমি একটি বাড়ি প্রস্তুত করেছি, আর শেখ আব্দুল আজিজ সব কিছু শরীয়তের মধ্যে করবেন। সে একটি হাসি দিল, যা আমার হৃদয় গলিয়ে দিল, এবং বলল, সালমা, তুমি শুধু একজন উদ্ধারকারী নও, আমি জানি এটা তোমার পবিত্র হৃদয় থেকে এসেছে। রাতে ভাড়া করা বাড়িতে শেখ আব্দুল আজিজ এবং দুজন সাক্ষী, ইব্রাহিম ও খালিদ, উপস্থিত ছিলেন। একটি অস্থায়ী বিয়ের চুক্তি সাবধানে লেখা হয়েছিল। ফয়সাল শান্ত ও আত্মবিশ্বাসী কণ্ঠে তার সম্মতি ঘোষণা করল।
আমি, যার হৃদয় করুণা ও ভালোবাসার মধ্যে দোলাচ্ছিল, সম্মতি দিলাম। শেখ আব্দুল আজিজ বললেন, এই চুক্তি সাক্ষীদের উপস্থিতিতে এবং শরীয়ত ও আইনের মধ্যে সম্পন্ন হয়েছে। তারপর শেখ ও সাক্ষীরা চলে গেলেন, আর আমরা একা রইলাম। সেই রাতে ঘরের নির্জনতায় নীরবতা একটি নরম পর্দার মতো আমাদের ঘিরে রইল। ফয়সাল সত্যের কণ্ঠে বলল, সালমা, তুমি আমার হৃদয়কে জীবন দিয়েছ। এই মুহূর্ত এমনকি যদি শেষ হয়, আমার মনে ও অস্তিত্বে চিরকাল খোদাই থাকবে। আমি বললাম, আমার হৃদয় উত্তাল। ফয়সাল, আমি জানি না এটা ভাগ্যের কৌশল নাকি এর চেয়ে বড় কিছু, কিন্তু আমি চেয়েছিলাম তোমার হৃদয় শান্ত হোক। সে আমার হাত ধরল। তার হাতের উষ্ণতা শান্তির স্রোতের মতো ছিল। সেই রাতে শরীয়তের কাঠামোর মধ্যে ফয়সালের ইচ্ছা পূরণ হলো। এটা পাপের জন্য নয়, বরং এমন একটি অনুভূতির জন্য যা আমি নাম দিতে পারিনি। আমি ও ফয়সাল সেই রাত একসাথে কাটালাম সকাল পর্যন্ত। ফয়সাল আমার কল্পনার চেয়েও বেশি ছিল। যখন আমরা বাড়ি থেকে বেরোলাম, আমাদের মধ্যে কিছু তৈরি হয়েছিল। শুধু একটি শরীয়তের চুক্তি নয়, একটি গভীর বন্ধন, যেন একটি অদৃশ্য সুতো আমাদের হৃদয়কে সংযুক্ত করেছে। কিন্তু সেই মুহূর্তে আমি আরেকটি অজানা বার্তা পেলাম, সালমা, ফয়সালকে একা ছেড়ে দাও, বিপদ এখনও রয়ে গেছে। আমি নিরাপত্তা কেন্দ্রে ফিরলাম এবং টেকনিক্যাল বিভাগে গিয়ে বার্তার উৎস খুঁজতে বললাম। কয়েক ঘন্টা নিখুঁত পরীক্ষার পর তদন্ত আমাদের শহরের একটি ইন্টারনেট ক্যাফেতে নিয়ে গেল। আমি সেখানে গিয়ে জিজ্ঞাসা করলাম। লোকটি বলল, আমি নির্দোষ। আব্দুল্লাহ, ইয়াসিরের একজন আত্মীয়, ফয়সালকে ঘৃণা করে। আমরা আব্দুল্লাহর বাড়ি খুঁজে পেলাম এবং তাকে তৎক্ষণাৎ আটক করলাম। আব্দুল্লাহ স্বীকার করল যে ইয়াসির তাকে এটা করতে বলেছিল। ইয়াসিরকে তদন্ত কক্ষে আনা হলো। যখন সে দেখল সত্য প্রকাশিত হয়ে গেছে, তখন সেই গল্পে বড় রহস্য উন্মোচন করল। ইয়াসির বলল, সে তার স্ত্রী হাজেরকে মাদক দিয়ে অজ্ঞান করেছিল। তারপর তার পোশাক ছিঁড়ে এমনভাবে সাজিয়েছিল যেন ফয়সাল এটা করেছে, যাতে ফয়সালকে হাজেরের জীবন থেকে চিরতরে বাদ দেওয়া যায়। আমি বিশ্বাস করতে পারিনি যে কেউ এতটা অসুস্থ হতে পারে যে তার স্ত্রীর প্রাক্তন বাগদত্তাকে সরিয়ে দেওয়ার জন্য এমন কাজ করবে। এটা তার স্ত্রীর জন্য একটি বড় অপমান এবং সমাজে তার সম্মানের ক্ষতি ছিল। ইয়াসিরের স্বীকারোক্তির পর ফয়সালকে চূড়ান্তভাবে মুক্তি দেওয়া হলো। আমাদের দেখা হতো শহরের শান্ত জায়গায়, যেখানে আমরা নরম কথা ও রোমান্টিক কাজে সময় কাটাতাম। প্রতিবার আমরা একসাথে থাকতাম, সময় যেন আমাদের আলিঙ্গনে থমকে যেত। কিছুদিন পর আমরা আনুষ্ঠানিকভাবে বিয়ের চুক্তি করলাম এবং শহরের একটি বড় হলে আমি ও ফয়সাল বিয়ে করলাম। এই গল্পে আসল দোষী কে ছিল? ফয়সাল, যে অনেকদিন চুপ ছিল? আমি, পুলিশ অফিসার যে ফয়সালের সাথে এটা করেছিল? হাজের, যার নীরবতা ফয়সালের জেলের কারণ হয়েছিল? নাকি হাজেরের স্বামী ইয়াসির, যে তার স্ত্রীর সাথে এমন করেছিল? আপনাদের ধন্যবাদ এই রহস্যময় গল্পের শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনাদের বিদায়।